সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। দর্শক, সমসাময়িক বিষয় এবং ঘটনাবলী নিয়ে আলোচনার অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকের আলোচনার বিষয় বন্যার দুশ্চিন্তা এখন বৃহত্তর ময়মনসিংহে। দর্শক, তার আগে জানিয়ে রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক ভেরিফাইড পেজ ছাড়াও ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত রয়েছেন, পরিচিত হয়নি তাদের সাথে। আমার পাশে রয়েছেন মালিক ফিদা আব্দুল্লাহ খান, নির্বাহী পরিচালক CEGIS। ধন্যবাদ। এবং তার পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, চেয়ারম্যান ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। দর্শক, আমরা আমাদের আলোচনার অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে জানিয়ে দেব আজকের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনাম। বন্যা আরও খারাপ হয়েছে ময়মনসিংহ ও শেরপুরে। প্লাবিত নতুন নতুন এলাকা, মৃত্যুও বেড়ে এখন 9 জনে, দুর্ভোগে বহু লক্ষ মানুষ। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় কৃষি ও অবকাঠামো বেশি ক্ষতিগ্রস্ত। টাকার 14,500 কোটি বলেছে সিপিডি। গত 15 বছর পর্যটন খাতে বড় প্রকল্পের নামে অর্থ লোপাট। কক্সবাজারের রেল প্রকল্পেই 18,000 কোটি টাকা ব্যয়। ব্রিটিশ সরকার পাচারের অর্থ ফেরাতে দুদককে সহযোগিতা করবে। শিল্পকলার সাবেক ডিজি লিয়াকত আলী লাকির বিরুদ্ধে দুর্নীতির মামলা। এবং দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দেশজুড়ে মাঠে আছে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা। অতীতে মন্দিরে হামলাকারীদের বিচারে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস। দর্শক, আমরা শিরোনাম শুনছিলাম। প্রতিদিনই আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তবে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বন্যার দুশ্চিন্তা এখন বৃহত্তর ময়মনসিংহে। আমি আসলে প্রথমেই কথা শুরু করব অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান স্যারের কাছে, যে আমাদের দেশে আসলে বন্যা খুবই প্রাকৃতিক একটি ঘটনা। প্রতি বছরই আমরা আসলে বন্যার মোকাবেলা করে থাকি। গত আগস্ট মাসে আমরা ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছি এবং এই মুহূর্তে দেশের ময়মনসিংহ এবং শেরপুরে বন্যার বেশ অবনতি হয়েছে আমরা দেখছি। আবহাওয়া বিভাগের তথ্য মতে এবছর আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশ ছিল, এটা আমরা জানি, কিন্তু আসলে এত ব্যাপকভাবে বন্যা হবে এমনটি আসলে শোনা যায়নি। তো আসলে আপনি কি মনে করছেন স্যার, মানে এই বছর এত প্রবলভাবে ব্যাপকভাবে বন্যা হওয়ার কারণটা কি? আসলে আসলে বাংলাদেশ একটা বন্যা প্রবণ এলাকা। এটা যেহেতু এটার উত্তরে এবং পূর্বে উঁচু হিল রেঞ্জ আছে, পাহাড়ি এলাকা, তো ওইখানে যখন আমাদের বর্ষা মৌসুমে বৃষ্টি হয় তখন ওই পানিটা আমাদের এই নিচু জায়গা দিয়ে নেমে আসে, অল্প জায়গা দিয়ে নেমে আসে, এই জন্যই বন্যাটা হয়। তো এটা যদি বৃষ্টিটা যদি কম হয়, মানে তার ইয়েটা যে ইন্টেন্সিটিটা যদি কম হয়, আস্তে আস্তে যদি হয়, তাহলে এটা আস্তে আস্তে নেমে আসে, পানিটা আস্তে আস্তে চলে যায়। এখন একটু ইন্টেন্সিটি বেড়ে গেলেই একসাথে নেমে আসে এবং আমাদের এই নিম্নাঞ্চলে বন্যা হয়। কিন্তু এবারের যেই পূর্বাঞ্চলের যে বন্যা, দক্ষিণ পূর্বাঞ্চল এবং যে এই যে এখন যে উত্তরাঞ্চল বন্যা চলছে, এগুলো হলো আকস্মিক বন্যা। এগুলো হলো মানে অল্প সময়ের প্রচুর বৃষ্টিপাত হয় এবং যেহেতু এই অঞ্চলগুলো পাহাড়ি অঞ্চলের পাদদেশে, মানে ইমিডিয়েটলি আমাদের উত্তরে, মানে ইন্ডিয়াতে পাহাড় উত্তরে এবং পূর্বেও এই ঘটনাটা ঘটেছে। পূর্বে এবং উত্তরে পাহাড় ছিল, এই পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত যখন অল্প সময়ের মধ্যে হয় তখন ওই পানিটা খুব দ্রুত নেমে আসে। যেহেতু এখানে স্লোপটা হাই, দ্রুত নেমে এসে আমাদের যেই প্লেনল্যান্ড আছে, প্লেনল্যান্ডে এটা যখন আসে তখন বন্যাটা হয়। এখন এগুলো হলো আকস্মিক বন্যা। এই বন্যাগুলো আমরা দেখি সাধারণত সুনামগঞ্জ অঞ্চলে, এবং এটা যেই ওই সময় যখন বড় মৌসুম হয় এপ্রিল মে মাসে, তখন সাধারণত সুনামগঞ্জে কিন্তু কয়েক বছর, প্রতি বছরই প্রায় অল্প হয়, কিন্তু 2-1 বছর পর পর কিন্তু একটা বড় ধরনের বন্যা হয়ে থাকে। কিন্তু এই বন্যার অভিজ্ঞতা কিন্তু শেরপুর এবং এই যে গত আগস্টে যেই ফেনী অঞ্চলে, এটা কিন্তু তেমন একটা হয় না এইভাবে। তো এটা হওয়ার কারণ হলো যে আমাদের যে বৃষ্টিপাতের যেই পূর্বাভাসও আমরা কিন্তু দিতে পারতেছি না এইভাবে। কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের যেই একটা যে ফ্লো, মানে আমরা জানি যে বর্ষা মৌসুমে বেশি বৃষ্টিপাত হয়, আস্তে আস্তে কমতে থাকে, শীতে বৃষ্টিপাত হয় না। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা একটা র্যান্ডাম, মানে ইরাটিক কন্ডিশন। ইরাটিক মানে কখনো প্রচুর বৃষ্টিপাত হয়, আবার কখনো বৃষ্টিপাত হয় না। এই অবস্থায় এখন এই সময়টায় এই 2 দিনে প্রচুর বৃষ্টিপাত হয়,
যেমন এই শেরপুর অঞ্চলে বৃহস্পতিবার 6টা থেকে শুক্রবার সারাদিন প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি অঞ্চলের যে পাহাড়ি ডল সরাসরি কিন্তু আমাদের নিম্নাঞ্চলে নেমে এসেছে এবং নদীগুলো দিয়ে নেমে এসেছে এবং নদীগুলোতে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে আমাদের। তো নদীগুলোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো তো অনেক পুরনো এবং এই বাঁধগুলো কিন্তু এই ভেঙে গেছে বিভিন্ন জায়গায়, ভেঙেই কিন্তু প্লাবিত হয়েছে বেশি, কিন্তু ভেঙে না গেলেও কিন্তু ওই জায়গায় যেহেতু পাহাড়ের পাদদেশেই ইমিডিয়েটলি নিচু জায়গায় এই মানুষের বসবাস, এই জন্য আমাদের যে কৃষি জমি এবং যেই বসত বাড়ি সব তলিয়ে গেছে। এখন এটা শেরপুর এবং ফেনীর মধ্যে একটা পার্থক্য আছে। শেরপুরের যেই মানুষের যেই অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এবং ফেনী আমি পরশুরামে গিয়েছিলাম বন্যা পরবর্তী অবস্থায়, তো ওইখানে মানুষের অর্থনৈতিক অবস্থার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। হ্যাঁ, পরশুরামে আমি গিয়ে দেখেছি যে প্রচুর ওইখানে বিল্ডিং আছে এবং অনেক স্কুল মাদ্রাসা আছে, মানুষ কিন্তু ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু শেরপুরের ম্যাক্সিমাম বাড়িঘর হলো এই এলাকায়, এই বর্ডার অঞ্চলে মাটির বাড়িঘর, এবং এই বন্যায় মাটির বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং গেছে অলরেডি। এবং পরশুরামেও আমি গিয়ে দেখি যে মাটির ঘরগুলো যেগুলো ছিল, মাটির ওয়াল উপরে টিন, এই ঘরগুলো সম্পূর্ণই হয়ে গেছে, মানে ড্যামেজ হয়ে গেছে। তো আমরা আমাদের ডিপার্টমেন্টের ছাত্ররা এবং শিক্ষকরা মিলে ওইখানে সার্ভে করে এরকম 10টা ঘর কিন্তু বানিয়ে দিয়েছে এবং এরা করতে গিয়ে দেখেছে কি, মানে কাকে ঘরটা দিবে এটা দেওয়াটা একটা ডিফিকাল্ট হয়ে গেছে। ওইখানে অনেকেই কিন্তু ভালো পজিশন আছে, এটা ভালো, মানে আশেপাশে 10টা বাড়ি ভালো, কিন্তু একটা লোক গরিব, তার একটা বাড়ি ছিল, সে সম্পূর্ণ হয়ে গেছে। তো ওরা এই সার্ভেটা করতে 3-4 দিন লেগেছে তাদের, কাকে দিবে না দিবে, হ্যাঁ, ওইখানে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু শেরপুরে কিন্তু এটা হবে না। শেরপুরে প্রচুর মানে নিম্ন আয়ের লোক এখানে, এবং তাদের যে বসত বাড়ি এগুলো মাটির ম্যাক্সিমাম। এখন এখানে কিন্তু এই বন্যা কিন্তু খুব দ্রুত চলে যাবে, এই 2-1 দিনের মধ্যে, বৃষ্টি থামা মাত্রই 1 দিনের মধ্যে বন্যা কমে যাবে এই এলাকায়, যেহেতু স্লোপ হাই, এখানে পানিটা এসে নেমে দ্রুত চলে যায়। এখন বৃষ্টি হচ্ছে, এই জন্য পানিটা বাড়তেছে, বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে, বন্যা শেষ, এখানে বন্যা থাকবে। কিন্তু বন্যার যা ক্ষয়ক্ষতি তা কিন্তু সে করে গেছে, তার বসত বাড়ি, তার কৃষি জমি সব ড্যামেজ হয়ে গেছে। এই জন্য বন্যার কিন্তু কম হচ্ছে। যেমন যে ফেনীর যে বন্যা, সাথে সাথে কিন্তু ওই সময় ছাত্ররা ছিল ওই সময়, তাদের পরীক্ষা এবং ক্লাস বন্ধ ছিল, সাথে সাথে তারা রেসপন্স করেছে এবং সরকারি লোকজনও রেসপন্স করে। এখানে ছাত্ররা কিন্তু ক্লাসে ঢুকে গেছে। আর এইখানে যেই বর্ডার অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, যেমন শ্রীবর্দী, জিনাইগাতি, তারপর নালিতাবাড়ি, এদিকে ময়মনসিংহে হলো এই হালুয়াঘাট, ফুলপুর, দোবাউড়া, দুর্গাপুর, এগুলো সব জায়গায় কিন্তু বন্যা হয়েছে। একের পুরা উত্তরাঞ্চলে যে ময়মনসিংহের, গ্রেটার ময়মনসিংহের উত্তরাঞ্চলে যে পাহাড়ের পাদদেশ, সব জায়গায় কিন্তু বন্যার পানি এখন নিমজ্জিত। এই জন্য এখানে আমার মনে হয় দ্রুত যে রেস্কিউ যেটা করা, উদ্ধার তৎপরতা করা দরকার। এখানে কিন্তু আগে কিন্তু নৌকা ছিল, এই অঞ্চলে কিন্তু নৌকো নাই, এগুলো বর্ডার অঞ্চল, এখানে উঁচু জায়গা, এখানে ওই হঠাৎ বন্যার তো এই জন্য উদ্ধার কাজ কতটুকু করেছে জানি না, উদ্ধার কাজ ইমিডিয়েটলি করতে হবে এবং বন্যা প্রবর্তী যেই পুনর্বাসন, এটা কিন্তু এখানে খুব ইন্টেন্সিভলি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি মালিক ফিদা আব্দুল্লাহ খানের কাছে যেতে চাই। স্যার জলবায়ু পরিবর্তনের কথা বলল, জলবায়ু পরিবর্তন ছাড়াও কি আপনার কি মনে হয় যে আসলে জলবায়ু পরিবর্তনই কি শুধু দায়ী আসলে এই বন্যার জন্য, নাকি মনুষ্য সৃষ্ট কোনো কারণ আছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এবারের যে ময়মনসিংহে বা শেরপুরে যে বন্যাটা হলো, এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা দিয়েছে। কেন বলছি, সাধারণত আমাদের মনসুনের সময়টাকে, মানে আমরা যে সময় বর্ষা মৌসুমটা বলি, সাধারণত জুলাই আগস্ট পর্যন্ত আমরা বলে থাকি। সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে বৃষ্টি একদম কমে যায়, মানে মনসুনটা শেষ হয়ে যায়। বাট ইন্টারেস্টিং হচ্ছে, এবার আমরা দেখতে পেলাম যে আমরা কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখেছি যে আগস্ট এবং সেপ্টেম্বরে সাধারণত বর্ষা মৌসুমে যেই পরিমাণ বৃষ্টি হয়, তার চেয়ে প্রায় এই গত 2 মাসে প্রায় 50% জুলাইতে, আগস্টে, আর সেপ্টেম্বরে প্রায় 33% বেশি বৃষ্টি হয়েছে। তো এটা একটি আমার কাছে মনে হয় আমাদের নতুন অভিজ্ঞতা। আর যদি আমাদের
শেরপুর, ময়মনসিংহের এই 3টা নদী যদি দেখেন, একটি হচ্ছে ভোগাই, একটি কংস, আর একটি হচ্ছে সমস্বরী। এই 3টি দিয়ে মূলত এবারের এই বন্যাটা ক্রিয়েট হয়েছে। তার মানে কি হয়েছে যে আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যেটা প্রফেসর জিল্লুর সাহেব বললেন। আমি শুধু একটা স্ট্যাটিস্টিক্স দেই। এবারে আমাদের 4, 5, 6 এই 3 দিনে আমাদের দুর্গাপুরে প্রায় বৃষ্টি হয়েছে 500-550 মিলিমিটারের মতন, মানে 3 দিনে মাত্র 550 মিলিমিটার, যেটাকে আমরা বলি প্রায় 1.5 ফিট উচ্চতার একটি বৃষ্টি। তেমনি যদি আমরা যদি ভোগাই কংস নদীতে দেখি, সেটা জারিয়া জঞ্জল নামে একটি স্টেশন আছে, সেখানেও যদি আপনি দেখেন, সেখানে বৃষ্টি হয়েছে প্রায় 758 মিলিমিটার মাত্র 3 দিনে। তার মানে প্রায় 1 মিটারের কাছাকাছি এই বৃষ্টিটা হয়েছে। এবং সেই একই সময় যদি আমরা যেটা আমরা বলছিলাম যে চিক ইন্ডিয়া, যেটা মেঘালয়ের পাড়ে, যে জায়গাটার নাম হচ্ছে সম্ভবত চোকপাট, সেখানে প্রায় 540 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার মানে কি এবারের এই একটি আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড একটি বৃষ্টি, মানে যেটা সচরাচর যে এই সময় যে বৃষ্টিটা হয়নি, সেই বৃষ্টিটা হয়েছে। তো এটা একটা মূল কারণ আসলে এবারের বন্যার। তো কেন হলো, মানে এটা প্রশ্ন আসতেই পারে যে কেন এই আগস্ট সেপ্টেম্বরে এই এত বৃষ্টিটা হলো। আমরা দেখেছি যে বিগত এই 2 মাসে, এখন তো অক্টোবর মাস চলছে, আগস্ট এবং সেপ্টেম্বরে আমাদের বে অফ বেঙ্গলে প্রায় 6টার মতন লো প্রেশার ক্রিয়েট হয়েছে। লো প্রেশার ক্রিয়েট হলে কি হয়, প্রচুর পরিমাণ জলীয় বাষ্প, যেটা বৃষ্টির একটি বড় উপাদান, সেটা ক্রিয়েট হয়। এবং এই 6টি লো প্রেশারের মধ্যে 4টি আবার ডিপ্রেশন ক্রিয়েট হয়েছে। তো সাধারণত এই যে লো প্রেশার বা ডিপ্রেশন ক্রিয়েট হলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এটা নিয়ে আসে এটা ভেতরে যে আমাদের মেঘালয় যে পাহাড় পর্বতগুলো আছে, সেটার সাথে বাধাগ্রস্ত হয়ে বিশাল মেঘের সৃষ্টি হয়। এই যে একটি লং টাইমে 2 মাসে এত যে লো ডিপ্রেশনটা হলো, সেটার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের এই বৃষ্টিটা। এখন প্রশ্ন আসতে পারে কেন এতগুলো লো প্রেশার হলো। সাধারণত এই যে লো প্রেশারগুলো যেগুলো হয়, তার একটি মূল কারণ আমরা দেখেছি, যেটাকে আমরা বলি ক্লাইমেট চেঞ্জের সাথে লিঙ্ক করি, যে আমাদের সি সারফেস টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আমাদের যে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার যে মাত্রাটা, যেটা নর্মাল থাকে তার চেয়ে বেশি হচ্ছে। তার জন্য এই বিগত 2 মাসে এতগুলো লো প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং সেখান থেকে ডিপ্রেশনও ক্রিয়েট হচ্ছে। এই আলটিমেটলি এটাই হচ্ছে মূল কারণ। এই যেটা আপনারা দেখেছেন যে গত 4, 5, 6 তারিখে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টির পরিমাণের জন্য আপনারা যদি ভোগাই নদীটা দেখেন, একদম যেটা শেরপুরের আমাদের বর্ডারের কাছাকাছি, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের, এখানে আমি দেখেছি যে একদিনে প্রায় 7 মিটারের পর্যন্ত পানি বেড়েছে। আপনারা যদি FFWCর ওয়েবসাইটে যান, ফ্লাড ফোরকাস্টিং এবং ওয়ার্নিং সেন্টারে, তাদের ওয়েবসাইটে তারা এই ইনফরমেশনটা দিয়েছে যে 3 থেকে 4 তারিখ, মানে মাত্র 24 ঘন্টার মধ্যে 7 মিটার মানে আমরা যদি একটু ফুটে দেখি, প্রায় 23 ফিট পানি বেড়ে গেছে। আবার যদি তার একটু নিচে আমরা আসি, যেটাকে আমরা কংস বলি, যেখানে একটি স্টেশন আছে, সেটাকে আমরা বলি যে জারিয়া জঞ্জল, সেখানেও প্রায় 1-2 দিনে প্রায় 20 ফিটের মতো পানি বেড়েছে। আবার পাশে হচ্ছে সমস্বরী নদীটা। এই 2টি নদী হচ্ছে মূল কারণ এবার বন্যার। সেখানেও প্রায় 16 ফিট পানি বেড়েছে মাত্র 2 দিনে। তার মানে বুঝতেই পারছেন, এই যে বৃষ্টি, এই যে লো প্রেশার, এবং যে আমাদের আসামে যে মেঘালয়ে যে বৃষ্টিটা হয়েছে, এবং আমাদের বাংলাদেশের ভিতরে যে বৃষ্টিটা হয়েছে, এই সামগ্রিকভাবে এটা হচ্ছে মূল কারণ বন্যার। তো পানি বেড়ে গেলেই আপনার পানিটা কি হয়, দুপাশে যদি বাঁধ থাকে, সেই বাঁধের যদি ডিজাইন ওই পরিমাণ লেভেলকে না নিতে পারে, তাহলে পানি উপচিয়ে পড়ে। আর আরেকটা হতে পারে, যেটা প্রফেসর জিল্লু সাহেব বললেন, যে বাঁধ ভেঙে যেতে পারে। তার মানে বন্যার এই যে প্রকোপতা হচ্ছে এই যে এরকম ধারণ করেছে, এটার একটি কারণ হচ্ছে বৃষ্টিটা কারণ আমি ব্যাখ্যা করলাম। আর তারপর হচ্ছে যখন এটা উপচিয়ে পড়ে, কারণ আমরা কখনোই এরকম আনপ্রেসিডেন্টেড ওয়াটার লেভেল আমরা এখানে দেখিনি। যদিও একবার হয়েছিল, এবার বলা হয় যে দুর্গাপুরে এবার ওয়াটার লেভেল হয়েছে প্রায় নাকুয়াগুয়ানে ওয়াটার লেভেল হয়েছে প্রায় 24.5 মিটার, এবং হাইয়েস্ট রেকর্ড হচ্ছে অ্যারাউন্ড 25 মিটারের মতন।
আর আমরা যে ডেঞ্জার লেভেল বলি সেই ডেঞ্জার লেভেল অ্যারাউন্ড 23 মিটারের মতন, তার মানে 23 মিটারের চেয়েও 1.5 মিটারের মতো বেশি আপনার এবারের পানির উচ্চতা বেড়েছে। এই যে বাঁধ ভেঙে গেল, এই প্রচুর পরিমাণ যে আমাদের যে বৃষ্টি হলো, এটাই মূল কারণ। বন্যাটা হবেই, এটা যেটা আকস্মিক বন্যা বা আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি, কিন্তু আমরা সবসময় বলে থাকি যে বন্যাটা যেই হারে খুব কুইক বাড়ে ঠিক সেই হারে এটাকে নেমে যেতে পারে না, যেটাকে আমরা বলি ড্রেনেজ। সো এই ড্রেনেজটাকে যদি আমরা যত দ্রুততার সাথে এটাকে ইমপ্রুভ করতে পারবো, তত এই বন্যার প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো। তো আমার কাছে প্রাথমিকভাবে এই কারণগুলো আমরা দেখেছি এবারের বন্যায়। তবে আমি কিছুক্ষণ আগেও এফএফডব্লিউসির ওয়েবসাইটে দেখলাম যে আস্তে আস্তে ওয়াটার লেভেল কিন্তু কমছে, কিন্তু এই লেভেলটা কমার রেটটাকে আমরা বাড়াতে হবে। এই বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার, যে আমাদের ড্রেনেজ সিস্টেম, মানে আমাদের যে নদীগুলো আছে যেগুলোতে আলটিমেটলি পানিটা সমুদ্রে পড়ে যায়, সো নদী থেকে খাল থেকে নদী থেকে কানেক্টেড হয়ে যে আমাদের যে একটা সিস্টেম বলি আমরা, রিভার সিস্টেম বলি, সেই সিস্টেম দিয়ে ড্রেনেজটা হয়, এই ড্রেনেজগুলো এখন খুব স্লো ডাউন হচ্ছে। এটাকে আমাদের বাড়াতে হবে। এটার জন্য অনেক কিছু করণীয় আছে, সেগুলো যদি আমরা করি তাহলে হয়তো আমরা এই বন্যার প্রকোপ থেকে অনেকটা রক্ষা পেতে পাবো। ধন্যবাদ আপনাকে। আমরা মোহাম্মদ জিল্লুর রহমান স্যারের কাছে যেতে চাই। আমরা দেখছি যে আসলে প্রতি বছরই আমাদের দেশে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা জানি পূর্ব প্রস্তুতি নিলে এই ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায়। তো আসলে এবারের পূর্ব প্রস্তুতির বিষয়টা আসলে কেমন ছিল, কি মনে করছেন? আসলে আমি তো বললাম যেটা সুনামগঞ্জে এই যে ফ্লাশ ফ্লাড যেটা হয়, আকস্মিক বন্যা 3-4 দিন থাকে, এটা সুনামগঞ্জে কিন্তু এটা কমন, এটা হয় কয়েক বছর পর, কিন্তু এই অঞ্চলে কিন্তু এটা কমন না। এই যে ময়মনসিংহের উত্তরাঞ্চল এটা কিন্তু কমন না, এই জন্য এখানে প্রস্তুতিও ছিল না। আর ফ্লাশ ফ্লাডের প্রস্তুতি এবং যে পূর্বাভাস এখনও আমরা ঠিকমতো দিতে পারতেছি না। কারণ হচ্ছে এই যে নদীগুলা এবং নদীগুলার যে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ একটা নদী তার যেই এরিয়া থেকে পানি আনে, এই পানির ম্যাক্সিমাম এরিয়াটা হলো ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার পাহাড়িয়া অঞ্চল। তো ওইখানে কি পরিমাণ বৃষ্টিপাত হবে এটা কিন্তু আমরা আগাম জানি না। যদি আমরা 7 দিন বা 2 সপ্তাহ আগে, ইভেন 7 দিন আগেও যদি জানতে পারি, তবুও কিন্তু আমরা এই ফরকাস্টটা এখানে করতে পারতাম, কিন্তু এটাও আমাদের মনে হয় সম্ভব হয় না এটা। তো এই জন্য এইটার যে পূর্বাভাস দেওয়ার ইয়েটা কিন্তু যে ডেটাটা প্রয়োজন, এই ডেটাটা আমাদের হাতে নেই। আমাদের হাতে থাকলে হয়তো আমরা পূর্বাভাস দিতে পারতাম। এই জন্য আমাদের সুনামগঞ্জের কিন্তু প্রচুর দান হয়। এখন যে বছর ফ্লাশ ফ্লাড হয় এখানে কিন্তু দানের ক্ষয়ক্ষতি হয়। তো এই জন্য আমরা কিন্তু এই আর্লি ওয়ার্নিংয়ের অনেক কাজ আমরা করার চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই কিন্তু সাকসেসফুলি আর্লি ওয়ার্নিং আমরা দিতে পারি না এখন। তো এইখানে যেহেতু শেরপুরে এবং ময়মনসিংহে নর্মালি এটা হয়ই না, এই জন্য এইখানে আর্লি ওয়ার্নিং বা পূর্বাভাস বা প্রস্তুতির এটা আমাদের ছিলই না, একেবারে প্রস্তুতিই ছিল না। অনেকে দেখেছে যে পানি বাড়তেছে, বৃষ্টি হচ্ছে, পানি বাড়তেছে, কয়েক ঘন্টার মধ্যে দেখলো যে বাড়িতে তার ফ্লোরে মানে তার বাড়ির ইয়েতে পিঠিতে পানি উঠে গেছে। তখন তারা দ্রুত হয়তো রাস্তায় গেছে এবং রাস্তাগুলো তো ভেঙে গেছে। তো এরা যে কী অবস্থায় আছে, খুব অবর্ণনীয় মানে দুর্ভোগে তারা আছে। এবং এই 2 দিনের ইয়েতে কিন্তু 9 জন মারা গেছে। হ্যাঁ, আর ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা এগুলো মিলে কিন্তু যে হতাহত হয়েছিল এত কিন্তু বেশি না, কিন্তু এখানে 2 দিনেই কিন্তু 9 জন মারা গেছে। এই জন্য এটা আমাদের কোনো প্রস্তুতি ছিল না এই জায়গায়। তো এখন এই ফিদা ভাই যেটা বললেন, এই যে নদীগুলো তার ম্যাক্সিমাম যেই পানি যে আনে ড্রেন করে, পানিটা এসে প্লেনল্যান্ডে পড়লে আমাদের এই নদীগুলো দিয়ে যাতে দ্রুত প্রবাহিত হয়ে যেতে পারে, তাইলে কিন্তু বন্যার প্রকোপটা কমে যায়। কিন্তু আমাদের নদীগুলো এমন অবস্থা হয়ে গেছে, যেমন বর্ডার অঞ্চলের যে নদীগুলো, ওই এরিয়াটা কিন্তু আমি ভিজিট করেছি, অনেকবার ভিজিট করেছি। একেবারে সেই দুর্গাপুর থেকে শেরপুরের নালিতাবাড়ি, জিনাইগাতি, এগুলা আমি বর্ডার রাস্তা দিয়ে আমি ভিজিট করেছি। এই নদীগুলোতে প্রচুর পরিমাণ সিলটেশন হয় এবং অনেক বালি, এবং এগুলো এমনভাবে নদী ভরাট হয়ে গেছে এই অবস্থা। তো এই বালিগুলো আবার এখন কি হচ্ছে, এখন কিন্তু বালি খুব মূল্যবান, এগুলা কিন্তু অনেক এই বালি উত্তোলন করে, কনস্ট্রাকশন কাজে ইউজ করে, তারপর বিভিন্ন ইয়েতে ইউজ করে। তো এগুলো অপরিকল্পিতভাবে উঠানো হচ্ছে। অপরিকল্পিত উঠানোর ফলে কি হয়েছে, নদীর ড্রেনেজ সিস্টেমটা ঠিকমতো হয় নাই
এবং অপরিকল্পিতভাবে উঠানোর কারণে এখানে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। অনেকে কিন্তু নদী ভাঙ্গনেরও প্রকোপ এখানে বাড়তেছে। তো এটা যদি আমি এই পানিটাকে ড্রেন আউট করার, এটা যদি দ্রুত চলে যাওয়ার এই ব্যবস্থাটা যদি আমি করতে পারতাম, তাহলে কিন্তু বন্যাটা আরও দ্রুত কমে যেত। যেমন এখন কমতে শুরু করেছে, কিন্তু ওই ব্যবস্থাটা যদি আমার রাখা হতো, তাহলে কিন্তু আরও দ্রুত বন্যার পানি নেমে যেত। ধন্যবাদ আপনাকে। একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সবাইকে স্বাগত। আমরা আলোচনায় ফিরছি। আমি চলে যাচ্ছি মালিক ফিদা আব্দুল্লাহ খানের কাছে। আপনার কাছে জানতে চাবো যে বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবেলা করতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন আপনি? দেখুন, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথমে বলে থাকি যে 4টি অধ্যায়। একটি হচ্ছে বন্যার পূর্বে, আর একটা হচ্ছে বন্যার পরে। আপনি যেটা বললেন যে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের পরবর্তীকালে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রিকভারি অ্যান্ড রেসপন্স, যে আমি কতখানি রিকভারি করতে পারলাম। মানে তার মানে এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি দরকার, যে আমাদেরকে বন্যা দুর্গত যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির একটি অ্যাসেসমেন্ট করা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং দেখুন, এই অ্যাসেসমেন্টের কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টুলস আছে, আমরা যেটাকে অনেক সময় লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট টুল বলি। তো এরকম কিছু র্যাপিড অ্যাসেসমেন্ট টুল দিয়ে এই ড্যামেজটা কতখানি হয়েছে সেটাকে অ্যাসেস করা দরকার প্রকৃতিভাবে। এখন এই অ্যাসেসমেন্টের জন্য অনেক ধরনের আপনি টেকনিক আছে, তবে এখন বিশ্ব যেহেতু প্রযুক্তির যুগ, এখানে ড্রোন টেকনোলজিকে ইউজ করা যায়, স্যাটেলাইট ইমেজকে ইউজ করা যায়। একটা কুইক অ্যাসেসমেন্ট করে সেখানে আমরা রিলিফ এবং অন্যান্য যে ইমিডিয়েটলি যে সাহায্যগুলো দরকার সেটা আমাদের এগিয়ে নেওয়া যাওয়া দরকার। আর তারপর হচ্ছে যে আমরা রিকভারি, সেই সেন্সে যে আমাদের একটি লং টার্ম প্ল্যানিং করে, যে এই যে বন্যাটা হয়েছে, যেটা প্রফেসর জিল্লুর সাহেব বলার চেষ্টা করেছেন, আমি একটু সাপ্লিমেন্ট করি, যে আমাদের প্রিপেয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে প্রিপেয়ারনেসের মধ্যে একটি বড় জায়গা হচ্ছে আমাদের এই ফ্ল্যাশ ফ্লাডের জন্য ফোরকাস্টিং সিস্টেম। এবং যেটা হচ্ছে যে শুনেছেন যে আমাদের এগুলো সব হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভার, মানে আন্তঃসীমান্ত নদী, যে সীমান্তর একটি পার্ট নদীর অংশ হচ্ছে ভারতে আর একটি বাংলাদেশে। অতএব এখানে দুই দেশের মধ্যে সহযোগিতা খুবই প্রয়োজন। এখানে ভারতকে বুঝতে হবে যে এই ধরনের বন্যার পূর্বাভাস বা আমরা যদি প্রস্তুতিমূলক কোনো ব্যবস্থা নিতে চাই, তাহলে ভারতের সহযোগিতা দরকার। কারণ আমাদের যে রেইনফলগুলো ভারতে আসামে হচ্ছে, সেই ডাটা যদি আমরা ওখান থেকে না পাই, তাহলে আমরা ঠিক পূর্বাভাসটাকে আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারবো না। যদিও আমরা জানি যে বন্যা পূর্বাভাস বিশেষ করে ফ্লাশি নদীতে, আমি একটি স্ট্যাটিস্টিক্স দিয়েছি আপনাকে, যে প্রায় আপনি নাকুয়া গানে প্রায় প্রতি ঘন্টায় 1 মিটারের পর্যন্ত পানি বেড়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে 24 ঘন্টায় 23 মিটার পানি বেড়েছে, 23 ফিট। তার মানে প্রতি ঘন্টায় 1 ফিট পানি বেড়েছে। এটা কিন্তু খুবই একটা অ্যালার্মিং। তাহলে এই ধরনের নদীগুলোতে প্রস্তুতিমূলক ব্যবস্থার জন্য যে ফোরকাস্টিং সিস্টেম, এটার জন্য যৌথভাবে উদ্যোগ নেওয়া উচিত। এটা গেল একটি প্রস্তুতিমূলক ব্যবস্থা। আর এখন যে ক্ষয়ক্ষতির নিরূপণটা করে আমাদের যেটা দ্রুত করা দরকার, যদি আমাদের ক্রপ ড্যামেজ হয় বা অন্যান্য লাইভস্টক ড্যামেজ হয়, সেটাকে অ্যাসেস করে এটা সাথে সাথে তাদেরকে, কৃষকদেরকে সহযোগিতা করা দরকার। এবং এই সহযোগিতার সাথে সাথে কি কারণে এই বন্যাটা হলো, এবং বন্যাটার পরবর্তীকালে, বন্যাকে আমরা ঠিক পুরোপুরি ঠেকাতে পারবো না, কিন্তু বন্যাটাকে আমরা ব্যবস্থাপনাতে নিয়ে আসি। আমরা যেটা আগে 80-র দশকে বলতাম যে আমরা বন্যাকে কন্ট্রোল করব, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আসলে বন্যাকে কন্ট্রোল করা সম্ভব নয়, বন্যাকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে এই বন্যার পানিটাকে যত দ্রুততার সাথে আমরা নামিয়ে ফেলতে পারবো, তত আমরা বেশি এখান থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থা বলেন বা পরবর্তী ফ্লাড যে মিটিগেশন মেজারগুলো, তত তাড়াতাড়ি আমরা নিতে পারবো। আরেকটি হচ্ছে যে আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কথা যেটা বলছিলাম, যে এই ধরনের বন্যা ভবিষ্যতে কীরকম হবে বা ক্লাইমেট চেঞ্জের জন্য এই ধরনের আগের থেকে আমাদের ধারণা থাকা উচিত। আমরা এইসব জায়গায় কোনো সময় এই ধরনের বন্যা হয়নি দেখে আমাদের কোনো প্রস্তুতি থাকবে না, এটা বললে হবে না। আর আরেকটি হচ্ছে যে আমাদের যে দুপাশের যে এম্বাঙ্কমেন্ট, এই জায়গাগুলোতে আমাদের রিভিজিট করতে হবে। রিভিজিট বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা কত উচ্চতা, কত ফ্রিকোয়েন্সির জন্য এটাকে ডিজাইন করেছি, সেটাকে যদি আমাদের
পুনর্মূল্যায়ন করে সেটাকে যদি হাইট বাড়াতে হয় বা অন্য কোনো ব্যবস্থাপনা করতে হয়, সেটা আমাদের করতে হবে। তার জন্য যেটা আমার কাছে মনে হয় যে এই রিলিফ এবং রিকভারিটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই রিলিফ এবং রিকভারি যদি আমরা করতে পারি এবং সেই অনুসারে যদি একটি প্ল্যান করে এই বন্যা ব্যবস্থাপনাটা করতে পারি, তাহলে হবে কি এই পরবর্তীকালে এরকম বন্যা হলেও এই ক্ষয়ক্ষতির পরিমাণটাকে আমরা কমিয়ে আনতে পারবো। আমরা দেখেছি যে প্রতিটা বন্যা হচ্ছে আর বাংলাদেশের একটি বিরাট পরিমাণ ক্ষতি হচ্ছে। এই যে ক্ষতিটাকে কমিয়ে আনার সবচেয়ে বড় যে কাজগুলো, সেটা হচ্ছে আমরা বলি দুভাবে, একটি হচ্ছে হার্ড মেজার আর একটা সফট মেজার। সফট মেজার মানে বলতে চাচ্ছি যে এই বন্যার পূর্বাভাসকে দেওয়া, এবং এই পূর্বাভাস যদি আমাদের পেতে হয় আমাদের পার্শ্ববর্তী দেশের সহযোগিতার কোনো বিকল্প নেই, এবং এখানে ভারতকে এগিয়ে আসতে হবে। কারণ কেন এগিয়ে আসতে হবে? কারণ এই ট্রান্সবাউন্ডারি নদীটা আমরা দুই দেশের মধ্যে ভাগাভাগি করছি। অতএব তাদের যদি ওপরে কোনো ইনফরমেশন বা ডাটা থাকে, সেটা দিয়ে আমাদেরকেও সহযোগিতা করতে হবে। এবং রিলিফ এবং রিহ্যাবিলিটেশনের জন্য সরকারকে পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখতে হবে। এই বাজেট বরাদ্দ যদি আমরা না রাখি, তাহলে এই যে ক্ষতিটা হয়ে গেছে, সেটা আমরা এগ্রিকালচারের ক্ষতি বলি, সেটা লাইভস্টকের ক্ষতি বলি, বা আমাদের হোমস্টেডের বা ঘরবাড়ির ক্ষতি বলি, বা রাস্তাঘাটের ক্ষতি বলি, এগুলোকে সাথে সাথে মেরামতের দিকে নিয়ে আসতে হবে। তবে মেরামতের আগে চিন্তা করে মেরামত করতে হবে যে এ ধরনের যদি দুর্যোগ বা এ ধরনের বন্যা যদি আবারও আসে, তাহলে সেটাকে মাথায় রেখে, এবং ক্লাইমেট চেঞ্জের জন্য যদি এটার ফ্রিকোয়েন্সি বেড়ে যায় বা এর চাইতেও যদি বেশি হয়, তাহলে আমরা কি করব, এই জায়গাটাকে মাথায় রেখে আমাদের ব্যবস্থাপনার দিকে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি অধ্যাপক মোহাম্মদ জিল্লুর রহমান স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার আমাদেরকে কিছু পরবর্তী পদক্ষেপের কথা বললো, সেই প্রসঙ্গে ধরেই যদি আমি আসলে বলতে চাই, মানে আপনার কাছে যদি আসতে চাই, যে বন্যা পরবর্তী সময়ে আমরা দেখি খাদ্য সংকটটা ব্যাপক আকার ধারণ করে। তো আসলে এই খাদ্য সংকট নিরসনে সরকারের কি কি পদক্ষেপ থাকা দরকার বলে আপনি মনে করছেন? আসলে বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকটের যে অভাব, এটার কারণ হলো তার তো যে ওইখানে অনেকেই নিম্ন আয়ের লোক, তারা দিন আনে দিন খায় অনেকেই, এবং তাদের যে ফসলি জমি এটা ড্যামেজ হয়ে গেছে, এবং তারা আগামী 3 মাস কিন্তু বা 6 মাস তারা কিন্তু ফসল উৎপাদন করতেও সময় লাগবে, 3 মাস, অ্যাটলিস্ট 3 মাস লাগবে। এই জন্য খাদ্য সংকটটা দেখা দেয়। এই জন্যই খাদ্য সংকটের জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা রাখে রিলিফের। এটা কিন্তু সরকার কিন্তু এই পর্যাপ্ত পরিমাণ খাদ্য কিন্তু মজুদ রাখে। তো এইটা পর্যাপ্ত পরিমাণে ওই এলাকায় দিতে হবে, এটা হলো রিলিফ। তো রিলিফ তো দিবেই, কিন্তু তার যে পুনর্বাসন, তার যে ক্ষতি হয়ে গেল, তার তো ফসলি জমি শেষ, তার বাড়ি পর্যন্ত শেষ। এখন তাকে কি করতে হবে? তাকে পর্যাপ্ত সহযোগিতা, মানে কি, যেমন তার যে এই যে দুর্যোগটা হয়ে গেল, এখন তার তো এটা রিকভার করার তার সামর্থ্য নাই। এখন উন্নত দেশে এগুলা আছে, যেমন ইন্স্যুরেন্স থাকে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের দেশে এটা কিন্তু এতটা প্রচলিত না। ইন্স্যুরেন্স থাকে, আমার ফসলি জমি যাই থাকুক সব কিছুর আমার ইন্স্যুরেন্স থাকে, আমার যদি ক্ষতি হয় তাইলে আমি ওই ইন্স্যুরেন্স আমাকে কভার করে দেয়। অর্থাৎ এটাকে বলি আমরা রিস্ক ট্রান্সফার। রিস্কটা আমার বেশি ছিল, আমি রিস্কটা অন্যদিকে দিয়ে দিলাম। কিন্তু আমাদের দেশে তো এই সুযোগ নাই। এই দায়িত্ব আমাদের কিন্তু সরকারেরই নিতে হবে। সরকারের নিতে হলে কি করতে হবে? সফট লোন, অথবা আগে যদি তার কোনো ঋণ থাকে, এই ঋণকে মওকুফ করে দিতে হবে, অথবা নূতন যদি ঋণ নেয় এটা সহজ শর্তে ঋণ দিতে হবে এটা। আর আমি ইয়াতে গিয়ে দেখেছি, এই যে ফেনীতে, আমরা কিন্তু রেসপন্সটা ভালোই করেছিলাম। হ্যাঁ, রেসপন্স মানে বন্যার সময় উদ্ধার তৎপরতা এগুলা, এবং বন্যার সময় যে পরিমাণ খাদ্য বিতরণ, এগুলো আমরা ঠিকই করেছি। কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পরে আর তেমন একটা রেসপন্স দেখি নাই এখানে, তেমন একটা পুনর্বাসনের কাজ কিন্তু আমি দেখি নাই। আমরা 10টা ঘর বানিয়ে দিয়েছি পরশুরাম এরিয়াতে, কিন্তু এরকম কিন্তু হাজারো মানুষের ঘর কিন্তু ভেঙে গেছে, এবং তার সামর্থ্য নয় ঘরটা করা, সে অন্যের বাড়িতে থাকে। তো এই জন্য বন্যা পরবর্তী সময়ে এই পুনর্বাসনকে কিন্তু সরকারের নজর দিতে হবে, এখানে তাদের সহযোগিতা করতে হবে। নাহলে কিন্তু যে আমাদের যে তারা একটা যে উন্নয়নের একটা পর্যায়ে ছিল, তারা এখন কিন্তু সেই পর্যায়ে থেকে অনেক নিচে নেমে গেছে। এখন তাকে যদি আমি ওই আগের পর্যায়ে আনতে তাড়াতাড়ি না পারি এই কমিউনিটিকে, তাহলে কিন্তু তারা পিছিয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত এই পর্যাপ্ত পরিমাণ এই খাদ্য দিয়ে সহযোগিতা করা,
এবং লোন এবং বিভিন্ন রিহ্যাবিলিটেশনের যত ধরনের আছে এগুলো দিয়ে তাদের অবস্থায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। ধন্যবাদ জিল্লুর রহমান। আমরা একটা বিরতিতে যাব। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে স্বাগত সবাইকে। আমি কথা বলবো মালিক ফিতা আব্দুল্লাহ খানের সাথে। বন্যা দুর্গতরা আসলে পরবর্তীতে কিভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে মনে করেন আপনি? দেখুন, এই ধরনের একটি দুর্যোগ হলেই মানুষের মধ্যে যেটা হয়, একটা ট্রমা ক্রিয়েট হয়। আপনারা দেখেছেন যে কোনো ডিজাস্টারেই। তো তার জন্য রিহ্যাবিলিটেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যে কোনো সময় বন্যার ইমিডিয়েটলি আমাদের রেসপন্সটা খুব ভালো হয়, যে রিলিফ বা এগুলোতে দিই, কিন্তু পরবর্তীকালে এই যে ট্রমা হচ্ছে বা স্কুল ড্রপিং হচ্ছে বাচ্চাদেরকে, এই জায়গাগুলোতে আমরা মোটেই ওইভাবে সুনির্দিষ্টভাবে কোনো পদক্ষেপ নিইনি। আমার কাছে মনে হয় যে আমাদের এগুলো একটা স্ট্যান্ডিং অর্ডার আছে, যেটাকে আমরা ডিজাস্টার স্ট্যান্ডিং অর্ডার আছে, বা আমাদের অনেক কমিটি আছে। হ্যাঁ, তো যেটা করা দরকার সেটা হচ্ছে বন্যা পরবর্তীকাল পরে যে আমাদের যেটা একটি হচ্ছে ট্যাঞ্জেবল, যেটাকে আমরা বলি যে ক্ষতি, যেটা ট্যাঞ্জেবল, যেটা ড্যামেজ, যেটাকে আমরা টাকার অঙ্কে বের করতে পারি। আরেকটাকে আমরা বলি ইনট্যাঞ্জেবল ড্যামেজ, যেটা আমি বলছিলাম যে ট্রমা, বা ধরেন একটি ছেলে বা মেয়ের মধ্যে অনেক ধরনের মেন্টাল ব্রেকডাউন হতে পারে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে আলাদাভাবে দেখতে হবে। আমাদের দেখবেন যে আমরা যে কোনো বন্যা মানে হওয়ার পরই আমরা মোর রিলিফ বা একটা ড্যামেজ অ্যাসেস করে এমব্যাঙ্কমেন্টকে বাড়ানো বা রিপেয়ার করা, এগুলোর দিকে দিয়ে থাকি। কিন্তু একটি যে সামাজিকভাবে যে একটি ক্ষতি হচ্ছে, যেটা টাকার অঙ্কে নিরূপণ করা সম্ভব নয়, সেই জায়গাগুলোতে আমাদের হাত দেওয়া দরকার। যেখানে আমাদের কতগুলো ছেলে মেয়ে স্কুল ড্রপিং হচ্ছে, আমাদের যারা মারা আছে বা মেয়েরা আছে তাদের কোনো মেন্টাল ডিসঅর্ডার বা তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, সেই জায়গাগুলোকে দেখা দরকার। এবং বিশ্বের উন্নত দেশগুলোতে এগুলোর জন্য রিহ্যাবিলিটেশনে বিভিন্ন ব্যবস্থাপনা আছে, বাট আনফর্চুনেটলি আমরা এখনও ওই দিকে যেতে পারি নাই। তো আমাদের এগুলো বাইরে থেকে অনেক শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। যেমন জাপানে আমি দেখেছি যে তাদের এই ধরনের কোনো একটি দুর্যোগ বা এরকম ধরনের একটি বন্যা হলে, বাংলাদেশের সাথে অনেক জায়গায় মিল আছে জাপানের, ফ্ল্যাশ ফ্লাড অনেক জায়গায় জাপানে হয়, তারা বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে, বিশেষ করে যাদের মেন্টাল ব্রেকডাউন বা এই ধরনের হয়ে থাকে। আরেকটি হচ্ছে জাপানে আমরা দেখেছি যে তারা ডিজাস্টারের প্রিপেয়ার্ডনেসটা সাংঘাতিকভাবে মেনটেন করে। যেমন ধরুন, এখনই যে বন্যা হওয়ার পরই আপনি দেখবেন যে অনেকে হয়তো সাপে কামড় দিচ্ছে বা অনেকে হয়তো পানিতে ডুবে মারা যাচ্ছে। এই জায়গাগুলোকে কেন যেন আমরা ইগনোর করে যাই। হয়তো খুবই ছোট মনে হতে পারে, বাট এই বিষয়গুলোকে আমরা একদমই মূল্যায়ন করি না। এই জায়গাগুলো কিন্তু দেখবেন যে বিশ্বের উন্নত দেশগুলোতে তাদের আলাদা আলাদাভাবে ব্যবস্থাপনা থাকে। কী ধরনের ব্যবস্থাপনা? যে ব্যবস্থাপনাটা হচ্ছে যে লাইফ জ্যাকেট থেকে শুরু করে তাদের কিছু ড্রাই ফুড প্রতিটা বাসায় দিয়ে রাখা হয়। আমি দেখেছি জাপানের একটি এয়ারপোর্টে যে তাদের একটি জায়গাতে ড্রাই ফুড এবং পানি এটা সব সময় যেন রাখা হয়। যদি সেখানে আর্থকুয়েক হয়, আপনি যেন ইমিডিয়েটলি ওই পানিটা খেয়ে কিছুক্ষণের জন্য আপনি বেঁচে থাকতে পারেন, আপনার ফার্দার রিলিফ না আসা পর্যন্ত। তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোতে আমাদেরকে হাত দিতে হবে। হয়তো আমরা সামগ্রিকভাবে বন্যা পুনর্বাসন করছি, কিন্তু এই যে আমাদের সামাজিক অবক্ষয় বা যে কোনো মেন্টাল বা ট্রমা হচ্ছে, এই জায়গাগুলো কতক্ষণই আমরা খতিয়ে দেখছি বা আদৌ আমাদের কোনো স্ট্যাটিস্টিক্স আছে কি না সেটা কিন্তু আমরা জানি না, বা সেভাবে কেউ ওইভাবে দেখছে না। আমার কাছে মনে হয় এই জায়গাগুলো খুব বেশি করে দেখা দরকার। কারণ একটি শুধু অর্থনৈতিক বিপর্যয় বা একটি অর্থনৈতিক ক্ষতি মানে আমি শুধু ফাইন্যান্সিয়াল টার্মেই বের করলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে এটাকে ইনট্যাঞ্জেবল যে ক্ষতিগুলো হচ্ছে, যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জের ভাষায় দুটো ওয়ার্ড ইউজ করি, একটি হচ্ছে লস আর একটা হচ্ছে ড্যামেজ। ড্যামেজ মানে হচ্ছে যেটা আপনি আবার রিপেয়ার করে ওটাকে ঠিক করে নিয়ে আসতে পারবেন, আর লস মানে হচ্ছে যেটা চলে গেল। সেই চলে যাওয়ার মতো আবার দু ধরনের হতে পারে। যে একটি হচ্ছে অর্থনৈতিক নিরূপণ করা, যে এই পরিমাণ আপনার জমি চলে গেল ভাঙনে, এটাও একটা লস। আবার যদি একটি ছেলে বা মেয়ে বা কারো যদি একটা মেন্টাল ডিসঅর্ডার হয়, সেটাও এক ধরনের লস, যেটাকে রিকভারি করাও ইজ সামটাইমস ইজ ডিফিকাল্ট। তো এই জায়গাগুলোতে আমাদের যদি আমরা নজর দিই,
তাহলে দেখবেন যে আমরা বন্যা পরবর্তী ব্যবস্থাপনায় অনেকখানি আমরা এগিয়ে যেতে পারবো। এবং আমাদের যে ক্ষতিটা শুধু এগ্রিকালচার ক্ষতি হচ্ছে, ফিশারিজ ক্ষতি হচ্ছে, ব্যাপারটা তা নয়। এখানে এডুকেশনের উপর একটা বিরাট একটা ইম্প্যাক্ট হচ্ছে। এবার দেখেছেন যে আমাদের এবার বিভিন্ন আন্দোলনেও আমাদের দেখেছেন যে একটি এডুকেশনের উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট হয়েছে। তেমনি এরকম ধরনের ডিজাস্টার হলেও এডুকেশনের উপর একটি ইম্প্যাক্ট হয়। তাহলে তার পরবর্তী কি করণীয় সেটা কিন্তু আমাদের আগে থেকে প্রিপেয়ারনেস থাকা দরকার। আমরা কি করব, এটা অনেক ধরনের, আমরা বলে থাকি এগুলো অনেক ধরনের অপশন আগে থেকে বের করে রাখা। যদি এই ধরনের হয় তাহলে আমরা কীভাবে কী করব, যদি এ ধরনের বন্যা হয় তাহলে আমরা কি করব, এবং এই বন্যাটা যদি অনেক সময়ের জন্য হয় তাহলে আমরা কি করব। যেমন গুমতি বা ফেনীর কথা বলা হচ্ছিল, আপনি জানেন অবাক হবেন যে মাত্র 3 দিনে বৃষ্টি হয়ে যেই বন্যাটা হলো, কিন্তু এখনও কিন্তু সেখানে পানি নামছে না, অনেক জায়গায় কিন্তু ওয়াটার লগড হয়ে আছে। এই যে ওয়াটার লগড হয়ে কিছু কিছু পকেট ক্রিয়েট হয়েছে, সেখানে যে ক্ষতিগুলো হচ্ছে খুব সূক্ষ্মভাবে কিন্তু আমরা ওগুলোকে দেখছি না। আমরা সামগ্রিকভাবে আমরা মনে করছি যে গুমতির বাঁধ ভেঙে গেছে, বাঁধটাকে মেরামত করতে হবে, মেরামত করলেই হয়তো আমরা বন্যার পুনর্বাসন করে ফেললাম। ব্যাপারটা কিন্তু মোটেই তাই নয়। আমাদের যে সামাজিকভাবে যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে নিরূপণ করে সেই অনুসারে আমাদেরকে কিন্তু পদক্ষেপ নিতে হবে। আমি আপাতত এটাই, যদি সময় থাকে আরও কিছু কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আমি অধ্যাপক জিল্লুর রহমানের কাছে জানতে চাই যে বন্যার সময় আসলে আমরা দেখি যে সবচেয়ে বেশি দরকার পড়ে সেটা হচ্ছে মেডিকেল সাপোর্ট। এই মেডিকেল সাপোর্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পানিবাহিত রোগ অনেক সময় দেখা যায়, অনেক সময় ডায়রিয়া হয়, কলেরা হয় বন্যা দুর্গত এলাকাগুলোতে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় বৃদ্ধ এবং শিশুরা। এই বৃদ্ধ এবং শিশু স্বাস্থ্য নিয়ে কি করা যেতে পারে, যে এটা বিষয়টা যদি জানাতেন আমাদেরকে। এখন আমরা যখন ডিজাস্টার রিস্ক নিয়ে আলোচনা করি এবং আমরা যেমন বলি যে দুর্যোগ ঝুঁকি প্রশমন, আগে যেমন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা বলতাম যে দুর্যোগ হয়ে যাক, আমার কিছু করার নাই, দুর্যোগকে তো আমি কিছু করতে পারবো না, হ্যাঁ, এটাকে তো আমি কমাতে পারবো না, এটা মানে ন্যাচারাল, হ্যাঁ, আমি দুর্যোগ হওয়ার পরে রিলিফ নিয়ে যাব, যা ক্ষয়ক্ষতি, লস অ্যান্ড ড্যামেজ ফিদাওয়ে বললেন, যা ক্ষয়ক্ষতি হয়ে যাক, এরপরে আমি যারা বেঁচে থাকে যা আছে তাদের আমি রিলিফ দিই। এখান থেকে আমরা কিন্তু অনেক আগেই 90 দশক থেকে ফিরে এসেছি। এটাকে বলি আমরা মানে প্যারাডিম শিফট, হ্যাঁ, রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ নেচার। প্রোঅ্যাক্টিভ হলো, এটা হলো রিঅ্যাক্টিভ ছিল, আর প্রোঅ্যাক্টিভ হলো আমরা দুর্যোগ হওয়ার আগেই এই দুর্যোগের ঝুঁকি হ্রাস করার আমরা এখন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আছে। সব জায়গায় দেখবেন সাইক্লোনের ক্ষেত্রে এই কাজটা হয়েছে, আমরা অনেক সাইক্লোন শেল্টার করেছি, এখন কিন্তু দুর্যোগের ঝুঁকিটা কমে গেছে। তো এখানেও এই অঞ্চলও আমাদের কিন্তু এই প্রস্তুতিগুলো নিতে হবে। আগেই যদি প্রস্তুতিগুলো নেই, কি ভাই বলেছেন, হ্যাঁ, কি প্রস্তুতি নিলে আমার এই ঝুঁকিটা কমে যাবে, তাইলে দুর্যোগের উপরে এইগুলো হবে না। আর স্বাস্থ্য খাতে, এবং স্বাস্থ্য খাতে দেখেন এখানে হয়তো মেডিকেল সেন্টার আছে, এটাও নিমজ্জিত হয়ে গেছে, হ্যাঁ। এখন ওইখানে সবচেয়ে বেশি সমস্যা হবে সুপোয় পানি, মানে সব ওয়াটার যেই টিউবওয়েলগুলো আছে এগুলো কিন্তু সব এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার তো আমরা করি টিউবওয়েল দিয়ে এনে আমরা, এটাই তো সুপেয় পানি। তো এই সুপেয় পানির অভাব এখন হবে, কারণ হচ্ছে বন্যার পানিতে এটা কন্টামিনেটেড, দূষিত হয়ে গেছে। এখন আমাদের সুপেয় পানি দিতে হবে। আরেকটা হলো স্যানিটেশনও কিন্তু এখন সব হয়ে গেছে। তো এগুলার ফলে কি হবে, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হবে, যেটা হবে স্কিন ডিজিজ হবে, তারপর পানিবাহিত রোগ, টাইফয়েড, কলেরা, আমাশয়, এগুলো এই ধরনের রোগ হবে। তো এই ধরনের রোগ হওয়ার আগেই আমার কিন্তু তার প্রস্তুতি নিতে হবে, যেহেতু এটা ফ্লাড অল্প সময় চলে যাওয়ার পরেই কিন্তু এই দুর্যোগটা আসবে, মানে স্বাস্থ্য সেক্টরে। এই জন্য আমাদের প্রচুর মেডিকেল টিম গঠন করে এখনই যেই ঔষধ এবং যেই ব্যবস্থাপনা দরকার এখনই কিন্তু গঠন করে দ্রুত তাদের ওইখানে ডিপ্লয় করতে হবে, নাহলে কিন্তু এইটাও আরেকটা মহামারী আকারে দেখা দেয় বন্যার পরে। এই জন্য আমাদের উচিত এখনই পর্যাপ্ত মেডিকেল টিম গঠন করে যে ঔষধ আছে ওই ঔষধগুলো এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো সব সহ 2-1 দিনের মধ্যেই ওই দুর্গত এলাকায় যাওয়া উচিত। তাহলে আমরা বন্যা পরবর্তী যেই স্বাস্থ্য, এই স্বাস্থ্যের ইয়েটা আমরা মোকাবেলা করতে পারি।
ধন্যবাদ আপনাকে। আসলে আলোচনার আরও অনেক কিছুই ছিল, কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি আমরা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আসুন আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের এই দুর্যোগের সবাই মোকাবেলা করি। আগামীতে দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।